আমরা গুগল ম্যাপও খুললাম, কাজ করছে না। কি করে কাজ করবে জুয়ের মধ্যে? খুব বিচিত্র লাগছে, বিশ্বাস করো। মানে আমি সারাদিন কিছু খাইনি, আমার তাও বমি পাচ্ছে। মানে যাদেরকে আমরা পুষি ভালোবাসি তাদেরকে এরা খাচ্ছে 500 টাকা কিলোতে। ওরে বাপরে, ভাল্লুক তো একদম খোলা প্রিমিসিসের মধ্যে রয়েছে বন্ধুরা। এরকম পাতা খাচ্ছি পাখি। সিল্কওয়ার্মের পরের স্টেজ হচ্ছে এইটা। এত কাছ থেকে ভাল্লুক ভাবতে পারছি না। চিতাবাঘের খাঁচা এত অযত্নে পড়ে আছে, মধ্যিখানে একটা চিতাবাঘ শুয়ে রীতিমতো লেজ নাড়াচ্ছে। ডিমাপুর, আমাদের নাগাল্যান্ড ভ্রমণের গল্প শুরু হয়েছিল এখান থেকে। মাঝে কেটেছে বেশ কিছুদিন, আতিথেয়তা পেয়েছি অসম্ভব ভালো, আর চাক্ষুষ উপলব্ধি করেছিলাম এখানকার সব থেকে জনপ্রিয় উৎসব হর্নবিল ফেস্টিভ্যাল। আজ ৩রা ডিসেম্বর। কিউগেমা গ্রামে আমরা ছিলাম এই হিলস হোমস্টেতে। চলেছি ডিমাপুরের পথে। যেতে হবে প্রায় 85 কিলোমিটার, আর সময় লাগবে প্রায় ধরে নাও ওই 2.5 ঘন্টা মতো। তবে আমরা কিন্তু যাব কোহিমা শহরের উপর দিয়েই। ডিমাপুর থেকে কোহিমা আমরা কিন্তু এসেছিলাম বাসে, আর সেই বাস জার্নির ডিটেলস আর কোহিমা শহরে ঘোরার ব্লগ তা কিন্তু অলরেডি আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে। তোমরা চাইলে একবার এই আই বাটনে ক্লিক করে সেই ভিডিও দেখে নিতেই পারো। আমাদের এবারের জার্নিতে প্রথমবারের মতো আমরা নাগাল্যান্ডের কোনো একটা পেট্রোল পাম্প পেলাম। পেট্রোলের দামটা দেখলাম এখানে 96 টাকা চলছে, আর আমাদের স্টেটে তো জানোই 105 টাকার আশেপাশে, তো প্রায় 9 টাকার হেরফের। দেখো, কথায় কথায় আমরা চলেও এলাম ডিমাপুরে। আজ রাত 3টের সময় রয়েছে আমাদের ফেরার ট্রেন, তাই আজ হাতে রয়েছে আমাদের অনেকখানি সময় এই ডিমাপুর শহরটা খুব ভালো করে ঘুরে দেখার জন্য। ফাইনালি পৌঁছে গিয়েছি ডিমাপুর কাছারি রাজবাড়ি ধ্বংসাবশেষের বাইরে। আমাদের গাড়ি আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে গেল। চলো আগে আমরা রাজবাড়ির গেট থেকে রাজবাড়ি ধ্বংসাবশেষের মধ্যে ঢুকি, তারপরে এই রাজবংশের ইতিহাস, এই রাজবাড়ির ইতিহাস, কেন এই রাজবাড়ি ধ্বংসাবশেষে পরিণত হলো, সেগুলো সব তোমাদেরকে বলবো। যা যাক। আমরা এখন ঢুকে পড়েছি ডিমাপুর কাছারি রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখতে। এখানে দেখো, গেট থেকে ঢুকেই আমার পিছনে এখানে এন্ট্রি করতে হয়। এখানে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না, শুধু তোমার নাম ফোন নাম্বার লিখলেই হলো। আর এখানে কিন্তু খোলার সময় হচ্ছে সকাল 9টা এবং খোলা থাকে এটা বিকেল 4টে অবধি। তো চলো, আমরা এখানে আমাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার সব লিখে দিয়েছি। এখন আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করতে শুরু করি এই কাছারি রাজবাড়ি ধ্বংসাবশেষ কেমন বা কি এদের ইতিহাস সেগুলো। আরেকটা খুব ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। এখানে যারা বসেছিলেন, মানে যারা আর কি গার্ড বসেছিলেন আমাদের সাথে, এই যে দেখো ভারী ভারী লাগেজ রয়েছে, তো এগুলো দেখে ওনারা বললেন যে তোমরা এখানে লাগেজ রেখে যাও, আমরা পাহারা দিচ্ছি, তোমরা খুব ভালো করে ঘুরে এসো। বন্ধুরা, তোমাদের সাথে একটু শেয়ার করি, এই যে আমার ডান দিকে মাশরুমের মতো আকৃতির এরকম অদ্ভুত পাথরের স্তম্ভগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পাথরের স্তম্ভগুলো কিন্তু এখনো ঐতিহাসিকরা ঠিকঠাক বলতে পারেন না যে এগুলো আসলে কি কাজে ব্যবহৃত হতো। অনেকের মতে এগুলো পূজা আর্চার কাজে ব্যবহৃত হতো, অনেকের মতে সেই সময়ে যে বিবাহ অনুষ্ঠান বা বিভিন্ন রকমের ওদের যে আচার উপাচারগুলো হতো সেইগুলোতে ব্যবহার হতো। অনেকে আবার বলেন এইগুলো নাকি দিন বা সাল গণনার কাজে ব্যবহার হতো। যাই হোক, নানা ঋষির নানা মত। যদিও এই জায়গাতে এসে আমরা তো এই জিনিসটা আগে ইউটিউবে দেখেছিলাম বা ফেসবুক বা এই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেছিলাম, কিন্তু এখানে এসে এই ধরনের মাশরুম আকৃতির এই পাথরের স্তূপগুলো দেখতে বা এই স্তম্ভগুলো দেখতে একদম অদ্ভুত রকমের ফিলিংস হচ্ছে। মানে এই রকম জিনিস আমরা আগে কোনোদিনও দেখিনি। আর এই জায়গাটা ডিমাপুর স্টেশনের এত কাছে, তো তোমরা যারা ডিমাপুর আসবে এবং এখান থেকে নাগাল্যান্ডের অন্যান্য জায়গায় যাবে, যাওয়ার সময় বা ফেরার পথে এই জায়গাটা কিন্তু তোমরা ঝটিকা সফরে একবার দেখে নিতেই পারো। অদ্ভুত সুন্দর জায়গা। এবং আমি আরেকবার ক্লোজ থেকে দেখাই, কি সুন্দর নকশা করা রয়েছে দেখো পাথরের এই যে স্তম্ভগুলো, এইগুলোর গায়ে একদম অন্যরকম লাগছে এবং সবগুলোর আকৃতি মানে একদম ওই মাশরুমের মতো।
বন্ধুরা এই জায়গায় না আসলে বুঝতেই পারতাম না ডিমাপুরের মতো এত কনজেস্টেড একটা শহরে এত বিস্তৃত একটা ফাঁকা জায়গা রয়েছে। এই জায়গাতে এসে ড্রোন ওড়ানোর কিন্তু আমার ভীষণ ইচ্ছা হচ্ছে, যদিও এই জায়গাটা এএসআই মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। আর আমি যতদূর জানি যে জায়গাগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত সেই জায়গাগুলোতে ড্রোন ওড়ানো যায় না। আমি তাও একবার জিজ্ঞেস করব যখন আমরা ওই গেটের কাছাকাছি পৌঁছে যাব, যে গার্ডরা ওখানে বসে রয়েছে তাদের কাছে, যদি ওরা পারমিশন দেয় তাহলে নিশ্চয়ই এখানে একবার ড্রোন ওড়ানোর চেষ্টা করব। বাকি দেখো আমার সামনে আরও কিছু ওইরকম মাশরুমের আকৃতির স্তম্ভ এসছে, আমি দেখাই সেগুলোকে। আকৃতিগতভাবে এক হলেও ডিজাইনগুলো কিন্তু অন্য রকমের। ওইখানে যেমন বেশ বড় বড় সাইজের মাশরুমের মতো পাথর দেখছিলাম, এইগুলো দেখো আকৃতিগতভাবে কিন্তু বেশ ছোট। এই দিকটাতে এসে আমাদের সাথে খুব ভালো একটা জিনিস হয়েছে। এইদিকে দেখলাম আমাদের এই যে দেখো গেটটা খোলা রয়েছে, তো আমরা এখন এই ভেতরে ঢুকে পড়েছি আর একদম পাথরের কাছাকাছি। মানে দেখো রীতিমতো চাইলেই ইচ্ছা হলেই পাথর ছোঁয়া যাবে, যদিও ওই বোর্ডে লেখা রয়েছে এই পাথরগুলোতে স্পর্শ করা বারণ, তাই আমি স্পর্শ করছি না, তবে খুব কাছ থেকে দেখাচ্ছি তোমাদের। আর এই ডিজাইনগুলো দেখো, এইবার আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। ভারতবর্ষের যে শহরেই আমরা যাই না কেন, প্রতিটা শহরেই বোধহয় এই ধরনের ঐতিহাসিক নিদর্শনের ওপরে মানুষজনের নাম খোদাই করার বদভ্যাস সব রাজ্যেই রয়েছে। দেখো নাগাল্যান্ডের দিমাপুরের মতো শহরে রয়েছি, আর এখানেও এইরকম ঐতিহাসিক স্তম্ভে কম, আরার, হিমা সমস্ত নাম খোদাই করা। দেখো এবার বুঝতে পারছো আশা করি কেন ওই দিকের যে স্তম্ভগুলো ছিল ওখানে তালা মারা ছিল। অন্তত এইখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে একদম ঠিক কাজ করেছে এএসআই থেকে। কারণ আমরা যদি ভারতীয় হিসেবে আমাদের এই ভারতবর্ষের গর্বগুলোকে না এইরকম সংরক্ষণ করতে পারি, উল্টে এখানে এসে এইগুলোকে খুঁচিয়ে এইগুলোকে নষ্ট করে দিই, তাহলে কেন তালা মারবে না? সত্যি মানে আমাদের সভ্য হতে এখনো বহু যুগ লাগবে, বহু যুগ লাগবে। যাই হোক, এই কাছাড়ি রাজবাড়িতে এসে এই রাজবাড়ির ইতিহাস সম্বন্ধে একটু না বললেই নয়। আচ্ছা তোমরা একটু খেয়াল করো, আমি কিন্তু কাচারি বলছি না, মানে বাংলায় যেটা কয়াকার চয়াকার রয় হস্যেই কাচারি। কাচারি মানে হলো যেখানে অফিস আদালত ইত্যাদি থাকে, আর আমি বলছি কাছাড়ি, কয়াকার ছয়াকার ডয়সিন্নরায় হস্যই। তো এই কাছাড়ি রাজবাড়ি মানে ডিমাসা কাছাড়ি বংশ ছিল প্রায় 1300 থেকে 1600 শতকের এই অঞ্চলের সব থেকে বড় এবং সব থেকে পুরনো রাজবংশ। এনারা, আমি যদি খুব ভুল না করে থাকি, 1600 শতকের আশেপাশে অহোম বলে একটা ট্রাইব এই রাজবংশকে আক্রমণ করলে এরা যুদ্ধে হেরে যাওয়ার পরে এখান থেকে এদের রাজধানী স্থানান্তরিত করে মাইবংয়ে। তো মাইবংয়ে যখন ওরা রাজধানী স্থানান্তরিত করেন, তখন এই যে এখানের যে রাজবাড়ি সেটা ধীরে ধীরে আস্তে আস্তে ধ্বংসস্তূপে পরিণত হতে থাকে। তো এখন এই যে আমার চারিদিকে যেটা দেখছো বেসিক্যালি আর কিছুই না, সেই ধ্বংসস্তূপেরই একটা নিদর্শন। আর আমি জানি না যে তারা যে মাইবংয়ে রাজধানী স্থানান্তরিত করেছিল সেখানে আদৌ কোনো রাজবাড়ি রয়েছে কিনা, যদিও যদি জানতে পারি সেটা আমি হয় ডেসক্রিপশনে লিখে দেবো। কিন্তু এই জায়গাতে এসে বন্ধুরা একটা জিনিস অন্তত বুঝতে পারছি যে তোমার রাজত্ব বা তোমার আধিপত্য বা তোমার ক্ষমতা যত বড়ই হোক না কেন, একদিন না একদিন ঠিক তার পতন হবে। বৃহৎ ইংরেজ সাম্রাজ্যেরও পতন হয়েছিল, বৃহৎ মোগল সাম্রাজ্যেরও পতন হয়েছিল, আর এই ডিমাসা কাছাড়ি এ আর এমন কি জিনিস। ও আরো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই, তোমরা যারা হর্নবিল ফেস্টিভ্যাল দেখেছো সেখানে তোমরা খেয়াল করে দেখবে যে কাছাড়ি ট্রাইব বলে একটা ট্রাইব কিন্তু এসছিল। আমি যদি খুব ভুল না করে থাকি, তারা সম্ভবত বেশিরভাগ মহিলারাই শাড়ি পরেছিলেন। তো ওই যে কাছাড়ি ট্রাইব, ওনারা এই ডিমাসা কাছাড়ি ট্রাইবেরই আর কি অন্তর্ভুক্ত। তো এবার বুঝতেই পারছো ইতিহাস, তাহলে তাদের ইতিহাস মানে ডিমাসা কাছাড়ি যে ট্রাইবটা, তাদের ইতিহাসটা কত পুরনো। এবং সত্যি বলতে আমার পিছনে এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের স্তম্ভগুলো, এইরকম অদ্ভুত স্তম্ভ অন্তত আমরা ইন্টারনেটে বলো বা সামনাসামনি বলো কোনোদিনই দেখিনি। মানে খুব অদ্ভুত লাগছে, যেন মনে হচ্ছে কোনো এলিয়ান এসে এগুলোকে এখানে বসিয়ে দিয়ে গিয়েছে, এগুলো কোনো মানুষের কাজ নয়। যাই হোক, এবার চলো আমরা আরেকটু দেখে বেরিয়ে পড়ি। আর এর ঠিক পাশেই
একটা ব্যাপটিস্ট চার্চ রয়েছে, সেটাও খুব সুন্দর। তো তোমরা যারা ডিমাপুরে এখানে মানে এই রাজবাড়িটা দেখতে আসবে, তারা যদি সম্ভব হয় এখানে ওয়াকিং ডিস্টেন্স ব্যাপটিস্ট চার্চ একদম কাছেই, ওটাও দেখতে ভুলো না। এবারের মতো ডিমাপুর কাছের রাজবাড়ি থেকে আমরা বেরিয়ে যাই। চলো, ডিমাপুরের বা বলা ভালো নাগাল্যান্ডের একমাত্র যে জু বা চিড়িয়াখানা, সেখানে জানি না আদৌ সময় হাতে থাকবে কি না, তবে জানিও তোমরা এই রাজবাড়িতে এসে আর এই পাথরের স্তম্ভগুলো বা মনোলিথগুলো দেখে তোমাদের কেমন লাগলো। कोई बात नहीं, आप 800 बोल रहे हो, लेकिन आपको ये प्रॉमिस करना पड़ेगा कि थोड़ा टाइम के लिए सुपरमार्केट आप रुकोगे। ठीक है, हमारे YouTube वीडियो के लिए ठीक है, कोई बात नहीं, हम 15 से 20 मिनट लेंगे, ज्यादा से ज्यादा होगा। आप बिंदास रहिए, हमारे साथ में घूमिए, कोई दिक्कत नहीं है। শুনলেই তো 800 টাকার বিনিময়ে আমাদেরকে ঘুরিয়ে দেখাবে নাগাল্যান্ড জু আর এখানকার বিখ্যাত সুপারমার্কেট। বেশি না হলেও 9 করে কিন্তু দূরত্ব প্রায় 8 কিলোমিটার। তো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গিয়েছি আমরা নাগাল্যান্ড জিওলজিক্যাল পার্কে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি এই জিওলজিক্যাল পার্কের পার্কিং লটে। পার্কিং লটটা শুধু দেখো, কি বিশাল এরিয়া জুড়ে তৈরি। যাই হোক, একটা জিনিস যেটা বলেছিলাম আগেও, এইটা কিন্তু নাগাল্যান্ডের একমাত্র জু, আর এখানে প্রায় 700 প্রজাতির বিভিন্ন রকমের পশু পাখি রয়েছে। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখাই ভেতরটা কেমন এবং ভেতরে কি কি রকমের পশু পাখি রয়েছে। বাকি এখানে টিকিট কত বা সেই টিকিটের দাম কি, সেগুলো সব টিকিট কাউন্টারে গিয়ে জানতে পারবো। তো সেগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করছি ওখানে গিয়ে। আচ্ছা বন্ধুরা, ঢুকে পড়েছি নাগাল্যান্ড জিওলজিক্যাল পার্কে। এখানে আমাদের টিকিট নিল 40 টাকা করে। আর এখানে কিন্তু লেখা ছিল যে এখানে ক্যামেরার জন্য চার্জেস রয়েছে, কিন্তু কেন জানি না আমাদের থেকে ক্যামেরার জন্য কোনো চার্জ নিল না। আমরা আর বেশি কথা বাড়ালাম না, ভেতরে ঢুকে পড়লাম গুটি গুটি পায়ে। একটু দেখাই, এই যে এখান থেকে চেক করে ঢোকায়, আর কোনো খাবার জিনিস থাকলে কিন্তু ব্যাগ ওখানেই জমা নিয়ে নেয়। যদি আমরা ব্যাগ ওখানে এমনিও রেখে এসেছি, আমাদের কোনো কিছু খাবার ছিল না তাও। আর এই যে এখান থেকে শুরু হচ্ছে, একটা জিনিস দেখাই, এটা কিন্তু 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো চলো আমরা আমাদের এই নাগাল্যান্ডের জিওলজিক্যাল পার্কের এক্সপিডিশন শুরু করি। আচ্ছা, এই জিনিসটা একটু দেখায়, হর্নবিল পাখি, যাকে নাগাল্যান্ডের প্রতীক বলে। আমাদের দেশে কোথায় কোথায় সেই পাখির বিভিন্ন প্রজাতি পাওয়া যায় সেটা এখানে এই বোর্ডে মানচিত্রের আকারে তুলে ধরা হয়েছে। এই যে দেখো কতগুলো প্রজাতির হর্নবিল আছে, ইন্ডিয়ান গ্রে হর্নবিল, গ্রেট হর্নবিল, মালাবার গ্রে হর্নবিল। বাকি আমরা তো হেঁটেই যাচ্ছি, এখনো তো কিছু পশু পাখি চোখে পড়লো না। চলো যাই, দেখি ভেতরে কিছু না কিছু তো নিশ্চয়ই পাবো, যেহেতু জিওলজিক্যাল পার্ক। এবং আমরা গুগলেও দেখেছি প্রায় 700-র কাছাকাছি নাকি বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে এখানে। দেখি কোথায় এই সব পশু পাখিগুলো রয়েছে। দেখো বন্ধুরা, এইখানে একটা নেচার ট্রেল আছে। এই নেচার ট্রেলে ঢোকার মুখটা শুধু দেখাই, বেশ অন্ধকার, গা ছমছমে একটা কিন্তু পরিবেশ। একটা জিনিস বন্ধুরা, মেন যে হাঁটার রাস্তাটা সেটা পিচ বাঁধানো হলেও এই যে তার আশপাশ থেকে যে রাস্তাগুলো বিভিন্ন দিকে চলে গিয়েছে, এগুলো কিন্তু রীতিমতো মাটির, মানে না পিচ না পাথর, কিচ্ছু বাঁধানো নেই। যেন মনে হচ্ছে রীতিমতো জঙ্গলের মধ্যে থেকে হাঁটছি। বন্ধুরা, রাস্তা এতটাই গা ছমছমে, বুবু আসতে ভয় পাচ্ছে। আসছে দেখো কেমন দৌড়ে দৌড়ে, একা আসতে পড়ে যাবে। বন্ধুরা, আমাদের এই বাঁদিকে যে খাঁচা ঘেরা জায়গাটা দেখছো, এখানে এই জিওলজিক্যাল পার্কে বাঘ রাখা রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, ওই যে খাঁচার মধ্যে দূরে যে ঘরটা দেখছো, বাঘ এখন ওর মধ্যে ঢুকে বোধহয় বিশ্রাম নিচ্ছে। বাইরে আসার কোনো লক্ষণ নেই, আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি। যাই হোক, চলো, বাঘ দর্শন তো হলো না। এর মধ্যে থেকে কিন্তু আমি আওয়াজ পাচ্ছি, ওই ঘরের মধ্যে। হ্যাঁ, ঘরের মধ্যেই রয়েছে, তবে ওর বেরোনোর এখন ইচ্ছা নেই। দেখো বন্ধুরা, হঠাৎ চলতি পথে কি দেখতে পেলাম বলো তো? আশা করি এগুলোকে চিনতে পারছো। সবগুলো কিন্তু
বন্য নেকড়ে, তিনটে বন্য নেকড়ে দেখলাম আমরা এক্ষুনি। কালারগুলো দেখেছো, গায়ের রংগুলো। যাই হোক, অন্তত আমাদের 3টে নেকড়ে দর্শন হলো। বাকি চলো দেখি আর যদি কিছু দেখা টাকা যায়। বন্ধুরা দেখো, এই যে ঘেরা জায়গাটা, এইখানে কমন জ্যাকেল মানে বাংলায় যাকে বলে খেঁকশিয়াল এখানে রয়েছে, কিন্তু খেঁকশিয়াল ব্যাটাকে তো কোথাও দেখতেই পাচ্ছি না। এই যে গর্তগুলো দেখতে পাচ্ছ, খেঁকশিয়ালরা কিন্তু জেনারেলি এই ধরনের গর্তের মধ্যেই থাকে। বন্ধুরা, উল্লুক যে এইরকম মারাত্মক লেভেলের আওয়াজ করতে পারে, আনবিলিভেবল, মানে অদ্ভুত। মানে বাবু, কোনো আইডিয়া ছিল না। শোনো, আবার ভালো করে শোনো। এই দিকটাতে দেখো, এই দিকটাতে ব্ল্যাক বিয়ার মানে কালো ভাল্লুক আর ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ মানে জংলি যে কুকুর সেগুলো রয়েছে। ওরে বাপরে, ভাল্লুকটা একদম খোলা প্রিমিসিসের মধ্যে রয়েছে বন্ধুরা। দেখো ব্ল্যাক বিয়ার, বন্ধুরা দেখতে পাচ্ছ এত সামনে থেকে কালো ভাল্লুক দেখছি। এত কাছ থেকে ভাল্লুক ভাবতে পারছি না। প্রথম যখন ঢুকেছিলাম কিচ্ছু দেখতে না পেয়ে রীতিমতো বিরক্ত লাগছিল, মনে হচ্ছিল সময়টা নষ্ট হয়ে গেল। এইটুখানির মধ্যেই এত কিছু দেখে রীতিমতো মানে এখানে আসা সার্থক। এবং শুধু তাই না, আমরা তো অনেকটা সময় পরে এসেছি। এই জায়গাটার বিস্তৃতি এত বড়, তোমাদের যদি এই জায়গাটা খুব ভালো করে এক্সপ্লোর করতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে রীতিমতো হাতে 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে আসতে হবে। আর আজকে আমাদের দুর্ভাগ্য দেখো, আমাদের কাছে 1 ঘন্টাও সময় নেই এই জায়গাটা ভালো মতো এক্সপ্লোর করার আর তোমাদের সামনে তুলে ধরার। কারণ এরপরে আমাদেরকে আবার সুপার মার্কেটে যেতে হবে, যেটা শুধুমাত্র বুধবার করে বসে, এবং আজকে সেই বুধবার। বন্ধুরা, তখন যেটা বলছিলাম, আমার সামনে এখন যেটা দেখতে পাচ্ছ জংলি কুকুর, ওয়াইল্ড ডগ। তোমরা জানো কিনা জানি না, এক ঝাঁক জংলি কুকুরের থেকে ভয়ঙ্কর কোনো প্রাণী বোধহয় হয় না। বাঘ, সিংহ পর্যন্ত এদেরকে এড়িয়ে চলে। মারাত্মক মারাত্মক হিংস্র হয় এরা। তোমরা যতই খাঁচায় বন্দি করে রাখো, এদের মধ্যে প্রিডিটরটাকে তো তোমরা খাঁচার মধ্যে বন্দি করে রাখতে পারবে না। আমাদেরকে দেখেই একদম খাঁচা ভেদ করে বেরোতে চাইছে। জানি না বন্ধুরা এই জায়গাটাতে কি রয়েছে। এই জুওলজিক্যাল পার্কটা ভালো, তবে একটা জিনিস যেটার আমি অভাব বোধ করছি সেটা হচ্ছে সবগুলো খাঁচার সামনে না, সেই খাঁচাতে বা সেই জায়গাতে কি কি প্রাণী রয়েছে বা সেই প্রাণীর ডিটেলস সেইগুলো কিন্তু লেখা নেই। যেমন ওখানে জংলি কুকুরের ডিটেলস লেখা ছিল, আবার এইখানে এত বড় একটা মানে জায়গা ঘেরা রয়েছে, এইখানে কি জন্তু আছে লেখা নেই। এইটা হলো বাটারফ্লাই পার্ক, মানে এখানে নানা প্রজাপতি দেখতে পাবে। আর বিশেষ করে বাটারফ্লাই গার্ডেনের যে গেটটা সেটা একটু দেখায়, প্রজাপতির আদলে তৈরি, ভারী সুন্দর ভারী সুন্দর। বন্ধুরা, আমার পাশে এখন যে প্রাণীরা আওয়াজ করে কুমড়ো খাচ্ছে, এটা কিন্তু আরো এক প্রকারের সজারু, এবং এদের গায়ের কাঁটাগুলো দেখো কতটা প্রমিনেন্ট। এখন আমার সামনে যে পাখিটাকে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় দ্য সিম্বল অফ নাগাল্যান্ড বা নাগাল্যান্ডের প্রতীক। আমার সামনে এখন হর্নবিল পাখি। দারুণ দারুণ। বন্ধুরা দেখো আমার সামনে কি বসে আছে। আমি এত কাছ থেকে আগে কোনোদিনও শকুনি দেখিনি, মানে ভালচার বেসিক্যালি যেটা। আর যেটা আমি বারবার বলছি, এই রাস্তাটা দেখো শুধু, ওফ, মাটির রাস্তা, কোনো রকম পিচের নামগন্ধ নেই, একদম প্রকৃতির বুক থেকে প্রাণীদের দেখা। এইটা কি পাখি বলো দেখি, দেখো কত কাছে। এ দেখো পাতা খাচ্ছি পাখি।
জিওলজিক্যাল পার্কের এই রাস্তাগুলো, ওহ মারাত্মক মারাত্মক এই রাস্তাতে হাঁটতে লাগছে। দেখো বন্ধুরা, যেটা বলছিলাম, চারিদিকে শুধু জঙ্গল, কিচ্ছু নেই কোথাও, শুধু মাঝখানে মাঝখানে দু একটা ছোট ছোট জায়গায় পশু পাখি রয়েছে। আর এই যে রাস্তা, লাল মাটির রাস্তা, দারুণ লাগছে বন্ধুরা, দারুণ লাগছে। দেখো বন্ধুরা, রীতিমতো ভয় লাগছে, মনে হচ্ছে এই বুঝি কোনো জঙ্গলের ফাঁক ফোকর থেকে কিছু বেরিয়ে পড়বে। মারাত্মক অনুভূতি, মারাত্মক অনুভূতি। ডিমাপুর সাইট সিন করলে এই জায়গাটা তোমাদের লিস্টে রেখো, এবং শুধু লিস্টে রেখো না, প্রায়ার লিস্টে রেখো, এবং সময় নিয়ে এসো। এই জায়গাটা ঝটিকা সফরে শেষ করার মতো জায়গা না, অন্তত 3 থেকে 4 ঘন্টা হাতে নিয়ে আসতে হবে। তোমরা ভাবতে পারছো, এটা পিক ট্যুরিস্ট সিজন, মানে এই সময়টা হর্নবিলের সময় এখানে সব থেকে বেশি ট্যুরিস্ট থাকে, তাও আমাদের আশেপাশে হাতে গোনা লোক। সুতরাং বুঝতেই পারছো এখানে অন্যান্য সময় কি হয়। বাপরে বাপ, ভয় লাগছে, রীতিমতো হাঁটতে ভয় লাগছে। আগে পিছনে কোনো লোক নেই। এই দেখো, বুবু এখন আমার ওপর প্রচণ্ড রেগে গিয়েছে, কারণ আমরা বোধহয় রাস্তা হারিয়েছি। দেখো, আমাদের সামনে দুদিকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, আমরা জানি না আমাদেরকে কোন দিকে যেতে হবে। আর এখানে কেউ নেই যাকে জিজ্ঞেস করব, কেউ কেউ মানে কেউ নেই। ভাই কি জায়গায় এসছি, মানে আমরা দার্জিলিং জুতেও গিয়েছিলাম, আনবিলিভেবল এই জায়গাটা। ভাই কি মানে, এখানে মানুষকে খুন করে ফেলে রাখলেও কেউ খুঁজে পাবে না 7 দিনে। এখানে কি রয়েছে দেখি। আচ্ছা, এটা চিতাবাঘের খাঁচা। এই যে লেখা রয়েছে কমন লেপার্ড, এই যে দেখো, কিন্তু চিতাবাঘ তো দেখতে পাচ্ছি না। ওই তো, ওই যে দেখো ওপরে, ওরে বাপ রে, কোথায় এসছি আমরা, মানে চিতাবাঘের খাঁচা এত অযত্নে পড়ে আছে, মধ্যিখানে একটা চিতাবাঘ শুয়ে রীতিমতো লেজ নাড়াচ্ছে, একটাও লোক নেই। আমাদের ওখানে এই চিতাবাঘের খাঁচা হলে এতক্ষণ ভিড় জমে যেত দেখার জন্যে। ও ভাই, এই যে দেখো, এখানে আরো কোনো হয়তো হিংস্র জন্তু আছে, কিন্তু জন্তুটাকে তো দেখা যাচ্ছে না, আর এখানে কোনো নামও লেখা নেই। বন্ধুরা, হাত জোর করে অনুরোধ করছি আমি, 2 জন অন্তত এসো না, আসলে দলবল নিয়ে আসো, আর আসলেও এই সন্ধ্যেবেলা এসো না, আমাদের রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে ভয়। আমি বুঝতে পারছি না কোথা থেকে বেরোবো, এন্ট্রি এক্সিট কিচ্ছু লেখা নেই, কোনো দিক নির্দেশ নেই, শুধু যেদিকে তাকাচ্ছি শুধু মাটির রাস্তা সোজা চলে গিয়েছে। ভয় লাগছে, রীতিমতো ভয় লাগছে বন্ধুরা, কি হবে জানি না, আমরা কি করে বেরোবো আমরা সত্যি বুঝতে পারছি না। এখানে প্রাথমিক ভালো লাগার পর্ব কেটে যাওয়ার পরে দুটো কথা না বললেই নয়। এখানে এক্সিটের গেট কোন দিকে কোথাও লেখা নেই, একদম জঙ্গলের মধ্যে ঘুরে 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 রাস্তা, কিন্তু কোথাও লেখা নেই কোথা থেকে বেরোনোর রাস্তা। তো আমাদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বেরোনোর রাস্তা খুঁজতে। এবার মুশকিলটা হচ্ছে এখানে লোকজনের সংখ্যাও এত কম, তুমি কাউকে জিজ্ঞেসও করতে পারবে না। আর এই রকম সময়, মানে আমরা ধরো একদম শেষ সময় ঢুকেছি এক্সপ্লোর করার জন্যে, তো এখন অন্ধকার নেমে গেলে এইরকম গা ছমছমে রাস্তা থেকে তোমরা কোথায় খুঁজবে বেরোনোর রাস্তা যদি কিছু না জানো? তো এই জিনিসটা মাথায় রেখো। এখানে কিন্তু আমরা গুগল ম্যাপও খুললাম, কাজ করছে না। কি করে কাজ করবে জুয়ের মধ্যে? তো এই জিনিসটা ভারী ভারী অসুবিধায় ফেলবে তোমাদের কিন্তু এখানে আনলে। বুবু তো রীতিমতো টেনশনে কাঁপতে আরম্ভ করেছিল ওখান থেকে আসার পথে। যাই হোক, এখন আমরা প্রায় মিনিট 15-20 হাঁটার পর কিছু লোকজনের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। তো চলো ওইদিকে আমরা যাচ্ছি। এখন বুঝতে পারছি না, আমরা এখনও এক্সিটের ওয়ে পাইনি। রীতিমতো ভয় লাগছে বন্ধুরা, রীতিমতো ভয় লাগছে। ওহ, ফাইনালি বন্ধুরা, ফাইনালি আমরা বেরোনোর রাস্তা খুঁজে পেয়েছি। এই যে সেই বাচ্চাদের পার্কটা যেটা যাওয়ার সময় দেখিয়েছিলাম। ও মাগো, ও আর আর ভয় নেই, এবারে চলে যেতে পারবো। তবে ভাই, যেটা বললাম, তোমরা প্লিজ এই বিষয়টা একটু মাথায় নিয়ে এসো। এখানে একবার হাঁটতে ঢুকলে যদি অন্ধকার, মানে একদম শেষের দিকে তোমরা আসো,
রীতিমতো পথ হারিয়ে ফেলার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেমনটা আমাদের সাথে হলো। এবং রীতিমতো ভয়ের, কারণ চারিদিকে খোলা জঙ্গল। এবার তুমি কি করে জানবে কোনো জীবজন্তু বেরিয়ে আসবে কি না? আরে কিছু না আসুক, বানর বেরিয়ে আসলেও যদি তোমাকে অ্যাটাক করে তুমি কোথায় যাবে? উফ। তো ভাই নাগাল্যান্ডের এই জুওলজি পার্কে এসে ভাই বিচিত্র অভিজ্ঞতা হলো। অবশ্য একটা কথা না বললেই নয় বন্ধুরা, কেন এরকম জঙ্গল হবে না? নাগাল্যান্ডে সবাই তো নাগা সম্প্রদায়ের লোকজন বাস করে, আর তারা মানে যুগের পর যুগ শিকার করে 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 আজকে এই জায়গায় এসছে। তো তাদের জন্যে বা তাদের যে বর্তমান প্রজন্ম, তাদের জন্য এই বিষয়গুলো হয়তো এমন কিছু আহামরি নয় যেমনটা আমাদের মতো মাছে ভাতে বাঙালিদের কাছে ভয়ের। যাই হোক, এইটুখানি বলার বিচিত্র অভিজ্ঞতা হলো, বিচিত্র অভিজ্ঞতা হলো। মানে এইরকম বিস্তৃত জু ভারতবর্ষে আছে কি না সেটা আমার জানা নেই, তবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এইরকম ঘন জঙ্গলে মোড়া জু তোমরা আর ভূভারতে কোথাও গেলে পাবে না। বাপ রে বাপ, মানে এটাকে চিড়িয়াখানা না বলে অভয়ারণ্য বললেও ভুল বলা হতো না। যদি এই খাঁচাগুলোকে খুলে দিয়ে এরা যদি জঙ্গল সাফারি করতো অনেক ভালো হতো। মানে একদম রীতিমতো জঙ্গলে যত গাছ থাকে ঠিক তত পরিমাণে গাছ মানে ঘন হয়ে রয়েছে, শুধু মাঝখানে চলার রাস্তাটা ছাড়া চারিদিকে শুধু জঙ্গল। দেখ অন্ধকার হয়ে এসছে, আমাদের তো প্ল্যান ছিল এখান থেকে মার্কেটে যাওয়ার, সেই প্ল্যানও তো বোধহয় চৌপাট হয়ে গেল, কারণ আমার মনে হয় না যে অটোওয়ালা আমাদের জন্য ওয়েট করছে, সে আর আমাদেরকে মার্কেটে নিয়ে যাবে, কারণ অনেকক্ষণ আমরা যা টাইম বলেছিলাম তার থেকে সেই টাইম পেরিয়ে অনেকটা সময় চলে গেছে। যাক, দেখো কথা বলতে বলতে আমাদের এক্সিট গেটও চলে এসছে, দেখিয়ে দিই। আমাদের ব্যাগও ওখানে রাখা রয়েছে, চলো ঝটপট বেরোই, আগে ব্যাগটা কালেক্ট করি, তারপর যা ভাগ্যে আছে তাই হবে। যদি সুপার মার্কেট ভাগ্যে থাকে সুপার মার্কেট হবে, না হলে আমরা স্টেশনে চলে যাব। আমার মনে হয় এই চিড়িয়াখানা কর্তৃপক্ষের ঢোকার সময় অন্তত একটা করে এরকম ম্যাপ বা এদের গাইড সাপোর্ট, যে নেবে না সেটা অন্য বিষয়, কিন্তু অন্তত একটা করে রাখা উচিত, নাহলে ভাই রীতিমতো হিমশিম খেতে হবে যারা প্রথমবার আসবে, আমাদের যেরকম হলো। এখন বাজে ঘড়িতে সন্ধে 6টা, আর আমরা এখন যাচ্ছি নাগাল্যান্ডের সুপার মার্কেটে। এই যে অস্থায়ী মার্কেটটা দেখতে পাচ্ছ, এটাই হলো ডিমাপুরের সুপার মার্কেট। অস্থায়ী মার্কেটটা বুধবার করে বসে, শুধুমাত্র বুধবার। দেখো বন্ধুরা, একটু দেখছি যদি নেমে দেখানো যায়। অন্ধকার তো হয়েই গিয়েছে এবং এরাও পাত্তারি গুটিয়ে নিচ্ছে ঝটপট। এই যে দেখো বন্ধুরা, ছোট ছোট ব্যাঙ এখানে রয়েছে। যে দেখো বন্ধুরা, এগুলো তো দেখেইছো তোমরা মাও মার্কেটে, সিল্কওয়ার্ম। দেখো আমাদের অটোওয়ালা দাদা এত ভালো, আমাদেরকে দেখাতে নিয়ে চলে এসছে সুপার মার্কেটের মধ্যে। দেখো মাছ রয়েছে, সিল্কওয়ার্ম গুলো রয়েছে। দেখো শুধু সিল্কওয়ার্মের পরের স্টেজ হচ্ছে এইটা, এইগুলো দেখো। মাছ ভাজা রয়েছে, বিভিন্ন রকমের মাছ ভাজা রয়েছে। কিতনা প্রাইস है इसका দিদি? 1200 টাকা কিলো বলছে। বিচিত্র এই মার্কেট। চলো বন্ধুরা একটু ভেতরের দিকে যাই। গ্রাস হপার, এই যে 1 কাপ হাউ মাছ? 150। বন্ধুরা আমরা তো আগেও ঘুরেছি নাগামি মার্কেটে, কিন্তু লোকাল লোকের সাথে ঘোরার মজাই আলাদা। মানে যদি কেউ লোকাল লোক থাকে তার মতো করে গাইড আমাদের কেউ করতে পারবে না। দেখো এগুলো হচ্ছে মাকড়সা, এটা হচ্ছে কিং চিলি। ये वाला क्या है? पाइबुथी। अच्छा, ये देखो छोटो शामुक, ये वाला ग्रास हॉपर है ना? ग्रास हॉपर। मिचिंगा, हाँ मिचिंगा पता है। मिचिंगा पत्ता। ये आप लोगों का तो लोकल धनिया पत्ता है, लोकल है, और ये हम लोग का उधर मिलता है। हाँ, नागा धनिया पत्ता। चलिए, थैंक यू दीदी। ये देखो এদিকে প্রচুর জামা কাপড় বিক্রি হচ্ছে, এদিকে মুরগি, ইঁদুর, এগুলো এই যে খরগোশ, র্যাবিট বিক্রি হচ্ছে। এগুলো সব জাপানি কোয়েল। বন্ধুরা বলতেও কেমন একটা লাগছে, কিন্তু এই মাংসগুলো এরা 500 টাকায় বিক্রি করছে, মানে 500 টাকা কিলোতে আর কি। আমি জানি না তোমরা কেমন ভাবে নেবে বিষয়টাকে, কিন্তু জসমিন দেশে যদাচার, আমাকে কোট করো না। যাদের আমরা পুষি তাদের এরা খায়। এগুলো যেগুলো দেখছিলে চ্যাং মাছের মতো দেখতে আমাদের ওখানের, কিন্তু
বলছে পাহাড়ি মাছ প্রচুর দামি। তা দিদি দাম কে है इसका? 1000। আচ্ছা, শুনলে বন্ধুরা 1000 টাকা দাম ওইটুখানি মাছ, 500 হয়তো হবে না। बहुत टेस्टी लेकिन হ্যাঁ, তো দাদা বলছে যে খুব টেস্টি। যাই হোক, এই মোটামুটি ছিল ডিমাপুরের সুপার মার্কেট। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ডিমাপুরের সুপার মার্কেটে কেমন মাংস বিক্রি হয় এসে দেখবো। তো আজকে ওই চক্ষু আর কর্ণের বিবাদভঞ্জন হয়ে গেল, যেটা শুনেছিলাম সেটা একদমই সত্যি। খুব বিচিত্র লাগছে, বিশ্বাস করো। মানে আমি সারাদিন কিছু খাইনি, আমার তাও বমি পাচ্ছে। মানে যাদেরকে আমরা পুষি ভালোবাসি তাদেরকে এরা খাচ্ছে 500 টাকা কিলোতে। কি বলবো বুঝতে পারছি না। মানে আমি জানি তোমরা এই ভিডিওটা যারা দেখছো তাদের মধ্যে অধিকাংশ এদেরকে খুব ভালোবাসো, কিন্তু এটাই সত্যি, এটা এদের সংস্কৃতি, এটা এদের কালচার। যারা খায় তারা খায়, এই নিয়ে কোনো আর্গু করে লাভ নেই। বাকি চলো আমরা স্টেশনের দিকে যাই। সত্যি বলতে কেমন একটা লাগছে, অদ্ভুত ফিলিংস হচ্ছে। বাকি বুবু যায়নি আসলে, ওখানে মাংস পাওয়া যায় শুনে, তো বুবু এখন এই অটোতেই বসেছিল। বন্ধুরা, আমাদের রাস্তার দুদিকে পোড়া গন্ধের মানে রাস্তা ভরে গিয়েছে, ম করছে। মানে রীতিমতো, আমি খাই না তো, বুবুও খায় না, আমাদের গা গুলিয়ে উঠছে। এই জায়গা থেকে যত তাড়াতাড়ি বেরোনো যায় তত মঙ্গল। হয়তো ইউটিউবের চক্করে না পড়লে এইসব জায়গায় আমরা কোনোদিনও আসতামও না। বাট নেভারদালেস এটা একটা বিচিত্র অভিজ্ঞতা। আমরা এতদিন শুধুমাত্র ইউটিউবেই দেখেছিলাম যে এরকম একটা বিচিত্র বাজার রয়েছে। আমরা মাও মার্কেট আর যে সক্রেজি মার্কেটে গিয়েছিলাম, ওখানে তো এই ধরনের মানে ওখানে বিচিত্র বিচিত্র জিনিস ছিল, কিন্তু এই মিট বা এইরকম জিনিস তো পাইনি। কিন্তু এখানে ভাই বিদিকিচি ব্যাপার। মানে আর বেশি ওই বিষয় নিয়ে ভাবতে চাইছি না, কথাও বলছি না। নিশ্চয়ই আমার ফেসিয়াল এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো আমার রীতিমতো বমি পাচ্ছে। এনিওয়ে, চলো এখন আমরা স্টেশনের দিকে যাই। দাদা অনেকক্ষণ ধরে আমাদের ঘোরাচ্ছে, মানে যে টাকায় কথা হয়েছিল এবং যতক্ষণ ঘোরাচ্ছে, হ্যাটস অফ টু হিম। তার উপর সব থেকে বড় কথা, কোনো এরকম অটো ড্রাইভার কেউ নিজের অটো রেখে তোমাদের নিয়ে গিয়ে বাজারের মধ্যে ঘোরাবে না। তো মানে আমি আর কি বলবো, এই হল, আমি বারবার যেটা বলছি, এই হলো হসপিটালিটি। এখানকার মানুষ সত্যি মানুষের সাথে মিশতে পারে এবং মানুষকে সম্মান দিতে পারে। হ্যাটস অফ টু দেম, হ্যাটস অফ নাগাল্যান্ড অ্যান্ড হ্যাটস অফ টু নাগা পিপল। বাকি চলো আমরা স্টেশনের কাছে যাই। স্টেশনের কাছাকাছিও চলে এসেছি। ওখানে আমরা চটপট লাগেজগুলো গাড়ি থেকে আনলোড করে এখন স্টেশনের দিকে রওনা দিই। খুব খিদে পেয়েছে, সারাদিন কিছু খাইনি। আর সত্যি বলতে যা দেখলাম, কতটা কি খেতে পারবো জানিও না, হয়তো খেয়ে হরহর করে বুঝে নাও, বাকিটা বলছি না। বাকি এই ভিডিওটা আপাতত এখানে পজ করছি, আর স্টেশনে গিয়ে বাকি ভিডিও কন্টিনিউ করব। আর আলাপ করিয়ে দেবো তোমাদের এই দাদার সাথে, জানাবো এই দাদার ফোন নাম্বার, কিভাবে তোমরা এই দাদার সাথে আসলে এই ডিমাপুরের আশপাশটা ঘুরে দেখতে পারবে। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি ডিমাপুর স্টেশনের বাইরে। এবার আমি আলাপ করিয়ে দিই সেই মানুষটার সাথে যার অটোতে করে আমরা এতক্ষণ ঘুরলাম, এবং শুধু ঘুরলাম না, তিনি রীতিমতো গাইড করে ঘোরালেনও। তিনি নিয়ে গেলেন আমাদের এখানে সুপার মার্কেটে, যেটা ওনার गाइडेंस ছাড়া আমাদের দেখা नेक्स्ट इम्पॉसिबल ছিল। हेलो भैया, आपका नाम बता दीजिए और फोन नंबर बता दीजिए। फोन नंबर याद नहीं है हमारा। अच्छा, नाम बता दीजिए। नाम हमारा है अतोवी। आइए, अतुल जी। अतोवी। अतोभी। ATOVI। আচ্ছা, আটোভি। ওকে, আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দাদার ফোন নাম্বারটা অ্যাটাচ করে দেবো। তোমরা যারা ডিমাপুর আসবে, ডিমাপুরের আশেপাশটা যদি ঘুরে দেখতে চাও, চোখ বন্ধ করে এই যে আটোভি দাদার সাথে ঘুরতে পারো। আমাদের তরফ থেকে হাইলি 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 রেকমেন্ডেশন রইলো। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, बहुत अच्छे से घुमाया, बहुत अच्छे से। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আরও একটা গল্পে। ভিডিওটা কেমন লাগলো পারলে আমাদেরকে প্লিজ একটা কমেন্টে জানিও, কারণ তোমাদের এই কমেন্টগুলোই আমাদেরকে ভীষণভাবে মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে আরও ভালো করে উপস্থাপন করার জন্যে। তাহলে আজকের মতো আমাদের গল্পের নোটে গাছটি এখানেই মোড়ালো। টাটা।